My dear students, learners, viewers, listeners, Assalamu alaikum. Today we will discuss about right from verbs. You fear this item so much. I think it is very easy item. All the items are easy, 11 items, grammatical items of you as a student of class 9, 10. You will get 11 items in the question which is given in the SSC exam. You have to face SSC exam and test exam. You will get class. I think this advantage you may avail. The education minister will declare in future. You follow us and our class and minister also. So I think now we will discuss about right form of verbs. রাইট ফর্ম অফ ভার্বস যখন তোমরা করো তখন তোমরা বাংলায় মিনিংটা বুঝবে। যে কোনো আইটেমেই বাংলা মিনিং যদি না বুঝো তুমি সেটা করতে পারবা না। বাংলা মিনিং তোমাকে বুঝতে হবে। বাংলা মিনিং বুঝলে তাহলে করতে সুবিধা। তো এই কারণে আমি বলি শব্দের অর্থ শিখলে তোমার শব্দ ভাণ্ডার, কারণ রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য শব্দ ভাণ্ডারের একান্ত আবশ্যক, এটা তোমরা জানো। শব্দ ভাণ্ডার যদি না থাকে তুমি রাইট ফর্ম অফ ভার্বস করতে পারবা না। এটাকে ভয় করার কোনো কারণ নাই, মিনিং বুঝলেই তুমি করতে পারবা। আর একটা জিনিস খেয়াল রাখতে হয়, এখানে যেই শব্দগুলি দেয়া থাকে ওই শব্দগুলি অনেক সময় ডাইরেক্ট বসে না, টেন্সের পরিবর্তন হতে পারে, আর এটার সাথে প্লাস মাইনাস হতে পারে। ধরো এস বাই ইয়েস যোগ হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তারপরে অন্য কিছু যোগ হতে পারে, তারপর আইএনজি যোগ হতে পারে, বা আগে পরে কিছু যোগ হতে পারে। তো যোগ হইলেই যে সেটা ভুল হয়ে যাবে তা না, এটা সেন্টেন্স অনুসারে আমাদেরকে যোগ করতে হয়। তো আমি আজকে যে দুটো লিখছি এটা বোর্ডের করানোর কারণ হলো যে নির্দিষ্টতার জন্য, তোমরা পাওয়ার জন্য, না হলে প্রশ্নটা লেখা লাগে। আমার বোর্ডটা ছোটো, এই জন্য আমি সিলেট বোর্ড আজকে 2015, বরিশাল বোর্ড 2015 তোমাদের লিখলাম। আমি অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। একেবারে সহজ, এখানে হিয়ার বসবে, তোমরা নিজেরাই জানো, বুঝো। হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলামের নাম নিশ্চয়ই তোমরা শুনছো। তিনি আমাদের জাতীয় কবি। হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, তাহলে এখানে ইজ হবে, এটা একেবারে না বোঝার কিছু নেই। তারপরে হি ইজ নোন অ্যাজ রিবেল পয়েট অ্যাজ ওয়েল, উনি আবার বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। রিবেল মানে বিদ্রোহ, বিদ্রোহী কবি হিসাবে উনি সুপরিচিত, বিদ্রোহী কবি হিসাবে। তাহলে এই জন্য ইজ নোন এখানে হয়েছে, এটা ফেসিভ ফর্ম। ইজ নোন মানে ফেসিভ ফর্ম, সুপরিচিত। তাহলে বাট হি ওয়াজ বর্ন, এখানে তো ওয়াজ বর্ন লেখা আছে, ওয়াজ বর্নই হবে। ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, তিনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটা তোমরাও জানো, তোমরা যেহেতু কাজী নজরুল ইসলাম সম্পর্কে হি ইজ ওয়েল নোন পোয়েট, ওয়েল নোন রাইটার, ওয়েল নোন ন্যাশনাল পোয়েট আমাদের, তোমরা ভালো জানো। বাট ডায়ার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, বিভিন্ন অন্তরায়ের কারণে, বাধার কারণে, ডায়ার মানে বাধা, বাধার কারণে উনি ওনার আসল মেধা যেটা ছিল সেটাকে তিনি প্রকাশ করতে পারেন নাই। তোমরা জানো ছোটোকালে ওনার নাম দুখু মিয়া ছিল, গরিবের ছেলে ছিলেন। তারপরে গান টান করে টাকা পয়সা ইনকাম করে উনি কোনো রকমের জীবিকা নির্বাহ করতেন, বাঁচতেন। এরপরেও আল্লাহ তাকে, এটা আল্লাহ প্রদত্ত ব্রেন, না হলে এটা সম্ভব না। তো উনি ওনার পটেনশিয়ালিটিটা দেখাইতে পারে নাই, এই সকল কারণে বিভিন্ন বাধা বিপত্তি বলতে অভাব অনটনটাই ছিল যে তার সবচেয়ে বড় বাধা। তারপরে দেখো, হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রুক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, হি ড্যাশ দ্য আর্মি, হি জয়েন্ট দ্য আর্মি, জয়েন্ট মনে হয় লিখছি আমি, জয়েন্ট দ্য আর্মি, জয়েন্ট করছিল। কুড নট, ইটা বলি নাই, এনগালফ মানে পুরাপুরিভাবে, এখানে অরিজিনাল অর্থ হলো ঢালা বা পূর্ণ করা, মানে ফুরা, তুমি একটা বালতি ফুরাচ্ছ পানি দিয়ে, পানি ঢালতেছ, ঢালি, এটা পূর্ণ করা হইতে পারে, ঢালাও হইতে পারে, ঠিক আছে। ঢালা লিখলেও হয়, পূর্ণ করা লিখলেও
হয়, পূর্ণ করাও হতে পারে, ঢালাও হতে পারে। তারপরে হয় আফটার দ্য ওয়ার হি ড্যাশ টু রাইট পোয়েমস, হি ড্যাশ টু রাইট পোয়েমস, বিগান শুরু করলো। তোমরা এখানে বিগান দিলেও পারো, স্টার্টেড দিলেও পারো। বিগানের জায়গায় এখানে স্টার্টেডও দিতে পারো। বিগান স্টার্টেড শুরু করলেন আর কি। হি স্টার্টেড রাইটিং, হি বিগান রাইটিং। হ্যাঁ, ওপেনিং দিও না, আবার ওপেনিং হবে না। হি রোড স্পেশালি ফর দ্য ডাউন ট্রুডেন, স্পেশালি ফর দ্য ডাউন ট্রুডেন, তিনি বিশেষ করে নিপীড়িত মানুষ, ট্রুডেন মানে নিপীড়িত, অত্যাচারিত নিপীড়িত মানুষদের সম্পর্কে বেশি লিখতেন। হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, হি ইজ কল্ড হবে, হি ইজ কল্ড, তাকে বাংলার সাহিত্যের শেলি বলা হয়। শেলি এটা লম্বা কিচ্ছা কাহিনী, তোমাদেরকে এখন শোনাইতে পারবো না সেটা, নাহলে শেলির সম্পর্কে শোনাইতাম। শেলি আরেকজন রাইটার, আরেকজন প্রজ্ঞাবান পার্সন। তার হিজ পোয়েমস অ্যান্ড সংস ইন্সপায়ার্ড দ্য বাঙালিস ইন লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময় তার কবিতা, তার লেখা মানুষকে উৎসাহিত করেছিল, হ্যাঁ, অনুপ্রাণিত করেছিল। অনুপ্রাণিত, ইন্সপায়ার করা মানে অনুপ্রাণিত করা। ইন্সপায়ার্ড এটা ফার্স্ট টেন্স, যেহেতু প্যাসেজটা ফার্স্ট টেন্সে, তোমাকে এই শব্দটা ফার্স্ট টেন্সে লিখতে হবে, ইন্সপায়ার্ড। বুঝাতে পারলাম আমি? তাহলে ইন্সপায়ার করে, অতএব তো অতএব বা তাই যেটাই বলো, উই শুড ড্যাশ হিজ ফুটপ্রিন্টস ইন আওয়ার লাইফ, ফলো এটা ফলোড। we should follow his footprints in our life, should be হলে followed হবে। এখানে যদি তুমি এখানে একটা বি দিলে এখানে followed হবে, আর যদি বি না দাও তাহলে তুমি এখানে followed লিখতে পারবা না, we should follow। তাহলে বি যখন আমি দিই নেই, তুমি দিও না, আর যদি তুমি দাও ভুল হবে না, বি ফলোড দিতে পারো, ঠিক আছে? বি ফলোড দিতে পারো, অথবা শুধু ফলো দিতে পারো। উই শুড ফলো, আমরা তার পদাঙ্ক অনুসরণ করা, তাকে অনুসরণ করা উচিত। কাকে? কাজী নজরুল ইসলামকে। তাহলে কাজী নজরুল ইসলাম যে সকল কাজ করছেন এগুলি ভালো কাজ করছেন। উনি নিপীড়িতদের জন্য লিখতেন, করতেন, এবং বিশ্বযুদ্ধের সময়ও উনি মানুষকে ইন্সপায়ার করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য, এটা অনুপ্রাণিত হতে পারে, উৎসাহিত হতে পারে, মানুষের মন মেজাজের পরিবর্তন ঘটানোর জন্য, এগুলো করার জন্য উনি সেটা করেছিলেন। তারপরে আসো দ্বিতীয়টা, বরিশাল বোর্ডে যেটা আসছে, ট্রাফিক জ্যাম। এটা আমাদের দেশে তো কমন ব্যাপার। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন দ্য বিগ সিটিস ইন আওয়ার কান্ট্রি। এখনও আমাদের দেশে বড় বড় শহরে ট্রাফিক জ্যাম আমাদের দেশে তোমার বিরাট একটা সমস্যা হিসাবে দাঁড়িয়ে আছে। স্টিল নাও ইট ইজ নট ফিনিশড। দিস প্রবলেম ইজ দ্য আলটিমেট কনসিকুয়েন্স অফ র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড দ্য নাম্বার অফ ভেহিকেলস। গাড়ির পরিমাণ বাড়ি গেছে, পপুলেশনের পরিমাণ বাড়ি গেছে, অর্থাৎ জনসংখ্যার পরিমাণ বাড়ি গেছে। এই সমস্যাটা আসলে দেখা দিচ্ছে কেন? জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং গাড়ির সংখ্যা বৃদ্ধির কারণে। গাড়ি যেই পরিমাণ বাড়ছে, আমরা রাস্তাঘাট সেই পরিমাণ এখনও বাড়াইতে পারিনি, তবে বাড়তেছে। এখন তোমরা দেখতেছো 2 লাইন 4 লাইন হচ্ছে, 4 লাইন 6 লাইন হচ্ছে। যেখান দিয়ে আগে রাস্তা ছিল না সেখান দিয়ে রাস্তা হচ্ছে। তারপর যেখান দিয়ে একটা রাস্তার প্রয়োজন ছিল সেখান দিয়ে 3টা রাস্তা হচ্ছে। তাহলে সরকার, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ডেভেলপ আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার কান্ট্রি অলসো। তারপরে আসো, মোস্ট অফেন দিস প্রবলেম অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস হোয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো। যে সকল জায়গাতে রাস্তাঘাট ন্যারো, সরকারি জায়গা নাই, মনে করো যেখানে বেসরকারি জায়গা বলতে মানুষ যেখানে বাড়ি করে সেটার কথা বলতেছি, সেইখানে এগুলি বেশি ঘটে। কারণ মানুষ জায়গা রাখতে রাজি নেই, রোডের জন্য জায়গা কম রাখে। তুমি দেখিও অনেক সময় রোডের জন্য জায়গা কম রাখে, বেশি রাখে না সামনে। আসলে রোডের জন্য জায়গা রাখলে জায়গার দামও বৃদ্ধি পায়,
তারপরে মানুষের সুবিধা হয়, চলাচলের সুবিধা হয়, গাড়ি বেশি থাকে, ওই অঞ্চলে ভাড়াটিও বাড়ি যায়। এটা আমরা না বোঝার কারণেও অনেক সময় আমরা এটা করে থাকি। ওভারটেকিং, আবার ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম কজেস, কারণ ওভারটেকিং মানে কার আগে কে যাইব, তোমার আগে আমি যাইতে চাই, আমার আগে তুমি যাইতে চাও, তো এটা করতে যাই আটকে যায়। এখন একদিক থেকে যখন গাড়ি একেবারে রোড বন্ধ করে দিয়ে ওই দিক থেকে আসতে পারতেছে না, এই দিক থেকে যাইতে পারতেছে না, তার কারণ ওই যে ফাঁক রাখে নাই। তুমি এই সাইডে দিয়ে ওদিক থেকে আসবা, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসলা, আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি, এখন যাওয়ার সময় কি করছি, পূর্ব দিক থেকে পুরাটা পিছন থেকে আসি আরে জাম করে রেখেছি, তখন এবার পুলিশ যাই, হুইসেল টুইসেল মারি ক্লিয়ার করতে টরতে 2-4টা এদিক ওদিক সরাইতে টরাইতে অনেক সময় লাগে যায়, কষ্ট লাগে যায়। আমরা যেখানে 2 ঘন্টার জায়গা সেখানে 4 ঘন্টা যেতে হয় তখন। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ড্রাইভার মানে চালক, হ্যাঁ, ড্রাইভার মানে চালক। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস ডু নট ওবে, দিছি এখানে ডু নট ওবে, তারা মানে না আর কি ট্রাফিক রুলস। ট্রাফিকের যে কতগুলো রুলস আছে, যে সিগন্যাল লাল দিলে কি হবে, সবুজ দিলে কি হবে, এইসব রুল টুলস মানে না, নিয়মকানুন মানে না। ট্রাফিক জ্যাম ড্যাশ গ্রেট সাফারিংস টু দ্য অ্যাম্বুলেন্সেস অ্যান্ড ড্যাশ পেশেন্টস, দে ড্যাশ দ্য ভেহিকেলস কেয়ারলেসলি। এটা হল ড্রাইভারের কথা বলতেছে, যে দে ড্রাইভ দ্য ভেহিকেলস, ড্রাইভ চালায়, ড্রাইভ মানে চালানো, তারা একেবারে মানে ড্যাম কেয়ারভাবে চালায়, যেমন ইচ্ছা এমনি কোনো, যেখানে স্পিড কমানোর দরকার সেখানে বাড়াই দিয়ে, যেখানে বাড়ানোর দরকার সেখানে কমাই দিয়ে। মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট এডুকেটেড পারসন ইন আওয়ার কান্ট্রি। এখন সামনে লেখা আছে গতি কমান, আস্তে চলুন, কোথাও ইংলিশে লেখা আছে, কোথাও বাংলা লেখা আছে। এখন লেখাপড়া যে একেবারেই জানে না, সে মনে করবো যে সাইনবোর্ডটা দিছে স্কুলের সামনে বা কোনো প্রতিষ্ঠানের সামনে, মনে হয় জোরে যাইবেলে বলছি, যাওয়ার জন্য বলছে যে আস্তে, গতি কমানোর জন্য। এই জন্য স্পিড ব্রেকার, এই সকল যে কোনো প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার খুব প্রয়োজন। স্পিড মানে গতি। ট্রাফিক জ্যাম ড্যাশ গ্রেট সাফারিংস টু দ্য অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস, এটা তোমরা জানো, কজেস অ্যান্ড কেরিংস। ট্রাফিক জ্যাম কজেস গ্রেট সাফারিংস টু দ্য অ্যাম্বুলেন্সেস অ্যান্ড কেরিং পেশেন্টস। এই যে রুগী নিয়ে যায় ট্রাফিক জ্যামের কারণে, মারাও যেতে পারে, অনেক রুগীকে এরকম ট্রাফিক জ্যামের কারণে মারা গেছে, আমার জানা মতো মারা গেছে, মারা যায়, এখনও যায়। তো এই জামটা যাওয়ার জন্য এখন সরকার ফ্লাইওভার করতেছে, তুমি এবার নিচে দিয়েও গাড়ি চালাইতে পারবে, উপর দিয়েও গাড়ি চালাইতে পারবে। তাহলে নিচে উপরে 2 দিকে যদি গাড়ি চালায় বা রোড যদি আরও বাড়ে, তাহলে একটা রোডের উপরে এখন 2 ডবল রোড হচ্ছে। তুমি নিচের রাস্তা দিয়ে এদিক থেকে ওদিকে যেতে পারবা, ওদিক থেকে এদিকে আসতে পারবা। আবার উপরে ফ্লাইওভার যেটা হচ্ছে সেটারও সেই একই অবস্থা, তাহলে ডবল রাস্তা। এগুলো হওয়ার পরে মোটামুটি কমতে পারে। আর লক্কর গাড়ি, এরপরে সরকার যদি স্টেপ নেয় যে লক্কর গাড়ি যেগুলি আছে এগুলি রাস্তা থেকে, এগুলো অন্য রাস্তা দিয়ে চলবে, এগুলো মেন রোডে দিয়ে চলতে পারবে না। মেন রোড যেগুলি মনে করো মানুষ হাসপাতালে যাওয়ার জন্য বা আমরা অফিস আদালতে যাওয়ার জন্য টাইমলি যাতে আমরা পৌঁছতে পারি, এই সকল রোডগুলো ক্লিয়ার করে, যে সকল রোড অপ্রয়োজনীয় ওই সকল রোড দিয়ে ওই গাড়িগুলা চালানোর যদি ব্যবস্থা করে, তাহলে আমরা এটার সাথে থেকে অত মুক্তি পাইতে পারি। অফিস গোয়ার্স, আমি একটু আগে যেটা বললাম, যারা অফিসে যায়, স্কুল গোয়িং চিলড্রেন অলসো, আমরা শিক্ষক হিসাবে স্কুলে যাই, তোমরা ছেলেমেয়েরা স্কুলে যাও, স্কুল গমনকারী যারা, ড্যাশ এ লট ডিউ টু ট্রাফিক জ্যাম, দেখছো সাফার, অনেক কষ্টভোগ করতে হয় আমাদেরকে অনেক সময়। এখনও আমি এইবার একদিনও এখনও ক্লাস করানোর জন্য, এই যে অ্যাসাইনমেন্টের জন্য বা বিভিন্ন কাজকর্মে আমাদেরকে স্কুলে যাইতে হয়। সরকার বন্ধ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু অফিস আদালত আবার অর্ডার দিচ্ছেন, তো অফিস আদালত সব কিছু চলবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট নিতে হবে। এছাড়াও তো অফিসিয়াল কিছু কাজকর্ম থাকে এবং আমাদেরকে অনলাইনে ক্লাস করতে হয়, অনেক সময় জুমে ক্লাস করতে হয়। তাহলে এই সকল কাজের জন্য স্কুলের ধরো কম্পিউটার সেক্টর যেটা আছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপরে ল্যাবের কম্পিউটার ল্যাব আছে, ল্যাব, এগুলি ঠিকঠাক রাখার জন্য আমাদেরকে ওখানে অনেক সময় ছেলে মেয়েদেরকে খবর দিয়ে আনি ক্লাস করতে হয়। কেন? যাতে মেশিনগুলো ঠিক থাকে।
এটা সরকারি অর্ডারও, আর আমাদেরও প্রয়োজন। স্কুল কর্তৃপক্ষ এটা চায়, আমরাও চাই, আমরা তো স্কুল কর্তৃপক্ষের মধ্যে একটা অংশ, কারণ যেহেতু আমরা ওখানে চাকরি করে আমাদের জীবিকা নির্বাহ করি। তো সুতরাং যাইতে হয়, যাওয়ার সময় মাঝে মাঝে আমি নিজেও এক এক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা জামে পড়ে থাকি, কারণ ওই এখন ফ্লাইওভার নির্মাণ হচ্ছে আমার যাওয়ার পথে, তাই বুক করতে হয়। তাহলে হাউবার দিস প্রবলেম ড্যাশ টু অ্যান এক্সটেন্ট বাই ইম্পোজিং ট্রাফিক রুলস স্ট্রিক্টলি। তাহলে ট্রাফিক রুলসগুলো যদি স্ট্রিক্টলি পরিচালনা করা হয়, চালানো হয়, তাহলে ক্যান বি সলভড, এটাকে সমাধান করা যাবে। তাহলে আমরা আজকে এই দুটা আলোচনা করলাম, একটা ট্রাফিক জ্যাম সম্পর্কে আলোচনা করলাম, আরেকটা আলোচনা করলাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে। এই দুইটা বোর্ডে আসলো, আশা করি তোমরা বুঝছো, খুব একটা কঠিন না এগুলি। এই আমি যেই শব্দগুলো লিখছি তুমি দেখো, ক্যান বি সলভড, এটা ফেসিভ ফর্ম, ক্যান বি সলভড, ক্যান সলভড দিতে পারবে না, ক্যান দিলে এখানে বি দিতে হবে, এটা ফেসিভ ফর্ম। তোমরা ট্রান্সফরমেশানে ফেসিভ ফর্ম পাও, আমি ট্রান্সফরমেশান করাবো, আবারও করাবো, ট্রান্সফরমেশান ন্যারেশন এগুলি করাইতেই থাকবো, এইভাবে বারবার করাইতেই থাকবো। আমি বলছিলাম তোমাদেরকে, যারা না বুঝো ফোনে আলাপ করবা আমার সাথে, ফোন করবা আমাকে, যে যেখানে বুঝো নাই, যে স্কুলের ছাত্র হও না কেন, তুমি তো স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইউ মে ফোন মি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে, খুদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক ব্যবহার করো, অন্যদেরকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবা।